প্রিয় ছাত্রছাত্রীরা, বায়োলজি উইথ তনুশ্রীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে প্রোক্যারিওটিক ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি? আমরা প্রথমে জানলাম রেপ্লিকেশন, যেটা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, সেই অর্থাৎ ডিএনএ রেপ্লিকা বা প্রতিরূপ গঠন হচ্ছে, তাকে আমরা বলবো রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে আমরা বলবো ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন বা পলিপেপটাইড চেন তৈরি হওয়াকে আমরা বলবো হচ্ছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন করার আগে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনেটিক কোড। প্রথমেই আমরা জেনে নেব যে জেনেটিক কোড কি বা তার কতগুলো নিয়ম আছে। জেনেটিক কোড কি না, এমআরএনএ এর উপর সজ্জিত পরপর 3টে নিউক্লিওটাইড মিলে অ্যামিনো অ্যাসিডের জন্য যে মিনিংফুল সংকেত তৈরি করছে তাকে জেনেটিক কোডন বা জেনেটিক কোড যাই বলো না কেন সেটা বলা হচ্ছে। বোঝা গেল? এই জেনেটিক কোড কারা আবিষ্কার করেন না, 1961-এ। এটা কিন্তু স্লাইডের মধ্যে দেওয়া হয়নি, তোমরা লিখে নিতে পারো, নোট করে নিতে পারো। 1961-এ মার্শাল নিরেনবার্গ আর হেনরি ইকম্যাথ প্রথম জেনেটিক কোড আবিষ্কার করেন, কিন্তু এটাকে একটা নির্দিষ্ট আকারে সাজিয়ে পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন হরগোবিন্দ খোরানা। বোঝা গেছে? জেনেটিক কোড কি আমি তো আগেই বলে দিলাম। এবার জেনেটিক কোডের কিন্তু কয়েকটা প্রপার্টিজ আছে, নির্দিষ্ট রুলস আছে। জেনেটিক কোড কিন্তু আমরা যেমন তেমন ভাবে লিখতে পারি না। জেনেটিক কোড কিন্তু ট্রিপলেট, মানে আমরা যে কোনো জেনেটিক কোডকে ট্রিপলেট আকারে লিখব। ট্রিপলেট আকারে মানে হচ্ছে, ধরো এ ইউ এ জি সি এ, এখান থেকে কিন্তু আমরা জেনেটিক কোড লেখার সময় এইউ এ একটা জেনেটিক কোড, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করছে, আবার জিসিএ অন্য একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করছে। কখনোই কিন্তু জেনেটিক কোড হচ্ছে নন ওভারল্যাপিং, মানে হচ্ছে একটা আর একটাকে ওভারল্যাপ করবে না। আমি এটা বোঝানোর সময় কি বললাম, এইউ এ যেমন একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করছে, আবার জিসিএ অন্য আরেকটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করছে। আমরা কিন্তু নন ওভারল্যাপিং অর্থাৎ এই রকম ভাবে জেনেটিক কোড আমরা কখনোই লিখতে পারবো না। ধরো এখান থেকে এ ইউ এ নিলাম, এখান থেকে আবার এ ইউ এ জি নিলাম একটা হলো, বা এ জি সি নিলাম আর একটা হলো, এইভাবে কিন্তু জেনেটিক কোড হয় না। এটা কিন্তু ভুল প্রসেস। জেনেটিক কোড কিন্তু অলওয়েজ নন ওভারল্যাপিং। যেমন এই এইউএ একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করছে, আবার জিসিএ আর একটা করছে। এটা কিন্তু কখনোই ধরো ইউএজি বা এজিসি এরকম করে কিন্তু হবে না, এটা কিন্তু নয়। বোঝা গেল? এবার হচ্ছে জেনেটিক কোড কিন্তু ডিজেনারেট করে, অর্থাৎ অনেক অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো কিন্তু মোর দ্যান ওয়ান কোডন দ্বারা স্পেসিফাইড হচ্ছে। এই প্রপার্টিজটাকে বলা হচ্ছে ডিজেনারেসি অফ কোডন। জেনেটিক কোড কিন্তু ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে কি না, একটা জেনেটিক কোড কিন্তু সমস্ত জীবেই একই অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করে। ধরো মানুষের মধ্যে একটা অ্যামিনো অ্যাসিডকে যে জেনেটিক কোড দিয়ে ডিনোট করা হচ্ছে, আমরা খরগোশ বা বাঁদরের মধ্যে ওই একই অ্যামিনো অ্যাসিড যদি থাকে ওই একই জেনেটিক কোড ব্যবহার করব। এরকম কিন্তু নয় যে প্রাণী ভেদে বা জীব ভেদে জেনেটিক কোডের পরিবর্তন হচ্ছে, বা জায়গা ভেদে আমেরিকা বা লন্ডনে একটা জেনেটিক কোড ব্যবহার হচ্ছে, আবার ইন্ডিয়াতে একটা হচ্ছে, পাকিস্তানে একরকম হচ্ছে, এরকম কিন্তু নয়, ইউনিভার্সাল। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জেনেটিক কোডের প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে জেনেটিক কোড হচ্ছে, এখানে কিন্তু নেই স্লাইডে, আমি বলে দিচ্ছি। জেনেটিক কোড হচ্ছে কমালেস, অর্থাৎ কোনো নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন কিন্তু থাকবে না, কমা বা স্টপ আমরা কিন্তু জেনেটিক কোডের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো না।
আরেকটা হচ্ছে জেনেটিক কোড কিন্তু নন অ্যাম্বিগুয়াস, মানে কি ওই যে কোনো ট্রিপলেট কোডনই নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের সংকেত কিন্তু বহন করে। কোনো ধরো একটা ট্রিপলেট কোডন যদি একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করছে, সে অলওয়েজ সেই নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের কেই স্পেসিফাই করবে, সে কিন্তু অন্য আর কোনো অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করবে না। এই প্রপার্টিসটাকে বলছে নন অ্যাম্বিগুয়াস প্রপার্টিস অফ জেনেটিক কোড। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সাথে জেনেটিক কোডের খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওভেল হাইপোথিসিস। ওভেল হাইপোথিসিস কি কথা বলছে না, যখন কোনো কোডনের প্রথম দুটো নাইট্রোজেন বেস এক থাকে, কিন্তু থার্ড পজিশনে যে নাইট্রোজেন বেস আছে সেটার পরিবর্তন হলেও কিন্তু সেই কোডন একই অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করবে। থার্ড নাইট্রোজেন বেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলে সে কিন্তু অন্য কোনো অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করবে না। আমি এখানে উদাহরণস্বরূপ বলতে পারি, ধরো জি ইউ ইউ, এখানে দেখো কি হচ্ছে, ইউ গেল, জি ইউ সি, এবার আমি নেব হচ্ছে কি বাকি রইলো বলো, জি ইউ জি নিলাম, আর কি বাকি রইলো, জি ইউ এ, রাইট, জি ইউ এ। এই চারটে কোডনই অ্যামিনো অ্যাসিড ভ্যালিনকে স্পেসিফাই করে। এখানে দেখো প্রত্যেকটা জায়গায় প্রথম দুটো নাইট্রোজেন বেস কিন্তু সেম আছে, থার্ড নাইট্রোজেন বেসটা কিন্তু বদলে গেছে, এ জি ই ইউ সি। এই থার্ড নাইট্রোজেন বেসটা বদলালেও কিন্তু তারা একই অ্যামিনো অ্যাসিড ভ্যালিনকেই স্পেসিফাই করছে। ওভেল হাইপোথিসিস কিন্তু আমাদের এই জায়গা এই কথাই বলছে। কি বলছে না, কোডনের সঙ্গে টিআরএন এর অ্যান্টিকোডন কিভাবে জোর বাঁধবে, ওভেল হাইপোথিসিস কিন্তু আমাদের সেই কথাই বলে। কোডনের প্রথম দুটো বেস, এই যে প্রথম দুটো বেস অ্যান্টিকোডনের বেসের সঙ্গে কিন্তু খুব দৃঢ়ভাবে জোর বাঁধে। ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং রুলস অনুযায়ী তারা কিন্তু খুব দৃঢ়ভাবে জোর বাঁধে, আর অপরদিকে থার্ড বেস কিন্তু খুব হালকাভাবে বা শিথিলভাবে অ্যান্টিকোডনের সঙ্গে জোর বাঁধে। একে বলছে ওভেল বেস পেয়ারিং। এই কারণে একটি অ্যামিনো অ্যাসিড যুক্ত টিআরএনএ একাধিক কোডনের সঙ্গে জোর বাঁধতে কিন্তু পারে। এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যদি কোনো অ্যান্টিকোডনের প্রথম বেসটি সাইটোসিন মানে হচ্ছে সি, অথবা অ্যাজিনোসিন মানে হচ্ছে এ হয়, তবে টিআরএনএটি সি অথবা এ হলে কিন্তু টিআরএনএটা মাত্র একটা কোডনের সাথে যুক্ত হতে পারে। যদি কোনো অ্যান্টিকোডনের প্রথম বেসটি ইউ অথবা জি হয়, ইউরাসিল আর গুয়ানোসিন হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে টিআরএনএটি দুটো কোডনের সঙ্গে যুক্ত হতে পারবে। আর কি বলছে, কিন্তু যদি কোনো অ্যান্টিকোডনের প্রথম বেসটি ইনোসিন অর্থাৎ আই হয় বা ইনোসিন হয়, তবে সেটা কিন্তু সেই টিআরএনএ তিনটে কোডনের সঙ্গেই যুক্ত হতে পারে। যখন টিআরএনএ একটির বেশি কোডনের সাথে যুক্ত হয়, তখন প্রথম দুটো বেস অ্যান্টিকোডনের বেসের সাথে দৃঢ়ভাবে জোর বাঁধে, কিন্তু থার্ড বেস অ্যান্টিকোডনের প্রথম বেসের ক্ষেত্রে কিন্তু খুব শিথিলভাবে জোর বাঁধে। ওভেল হাইপোথিসিস সেই কথাই বলে। আমি খুব সহজভাবে তোমাদের কাছে এই ব্যাপারটা প্রেজেন্ট করার চেষ্টা করলাম। আশা প্রোক্যারিওটিক ট্রান্সলেশনের জন্য আরও কয়েকটা এসেন্সিয়াল কম্পোনেন্টের দরকার। তার মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের আরএনএর মধ্যে হচ্ছে এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ মানে হচ্ছে ট্রান্সফার আরএনএ, আর আরআরএনএ এগুলো কিন্তু মানে হচ্ছে রাইবোসোমাল আরএনএ, এগুলো কিন্তু একটা এসেন্সিয়াল কম্পোনেন্ট আমরা বলতে পারি। মেসেঞ্জার আরএনএ মানে হচ্ছে কিছু মেসেজ বা বার্তা বহন করে,
এর নামের মধ্যেই এর কাজ কিন্তু লুকিয়ে আছে। এর স্ট্রাকচারটা কি লিনিয়ার বা আনস্টেবল। ফাংশন কি প্রথমেই বললাম মেসেঞ্জার, মানে হচ্ছে মেসেজ ক্যারিজ জেনেটিক ইনস্ট্রাকশন ফ্রম ডিএনএ টু রাইবোসোম, মানে কি জেনেটিক একটা বার্তা ডিএনএ থেকে রাইবোসোমে ক্যারি করা হচ্ছে এর প্রধান কাজ। প্রথমেই বললাম এটা হচ্ছে আনস্টেবল, ভেরি শর্ট ইন প্রোক্যারিওটস 3 to 8 minutes। টিআরএনএ কি বলছে, দ্য অ্যাডাপ্টার ক্লোভার লিভ অর এল সেপেট স্ট্রাকচার হাইলি ফোল্ডেড। ফাংশন কি বলছে, ট্রান্সপোর্ট স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড টু দ্য রাইবোসোম। এটা কিন্তু একটা ভেরি স্টেবল স্ট্রাকচার। এর কাজ কি হচ্ছে, ট্রান্সপোর্ট করা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে রাইবোসোমে নিয়ে আসা, এটা হচ্ছে কাজ। এটা কিন্তু ভেরি স্টেবল স্ট্রাকচার। এটা কিন্তু এমআরএনএ এর মতো যখন দরকার তখন তৈরি হলো, আবার যখন দরকার নেই সে সেলের মধ্যে থাকলো, এরকম কিন্তু নয়। আরএনএ কি বলছে, রাইবোসোমাল আরএনএ মেন মেশিনারি। যদি রাইবোসোমাল আরএনএ না থাকে তাহলে প্রোটিনই তৈরি হবে না, তাহলে আমাদের সেল কাজ করবে কি করে, তাই না? তার মানে এটা কি একটা কমপ্লেক্স 3D স্ট্রাকচার যেটা প্রোটিনের সঙ্গে কিন্তু অ্যাটাচড হয়ে থাকে। এর মেন কাজ হচ্ছে পেপটাইড বন্ড ফরমেশন করা, আর রাইবোসোমাল যে স্ট্রাকচার সেটাকে স্টেবল করা বা ফর্ম করা। এটা কিন্তু একটা হাইলি স্টেবল স্ট্রাকচার। এবার দেখো আমরা একটুখানি টিআরএনএ স্ট্রাকচার সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নেব। টিআরএনএ সাধারণত দু রকম স্ট্রাকচার থাকে, যেটা 2D বা 2 ডাইমেনশনাল স্ট্রাকচার, সেটা বলছে ক্লোভার লিফ স্ট্রাকচার, ক্লোভার লিফের মতো একদম দেখতে। আর যেটা 3D স্ট্রাকচার সেটাকে বলছে এল শেপ। আমরা আগে প্রথমে 2D স্ট্রাকচারটা জেনে নেব। এর হচ্ছে 4টে আর্ম আছে। একটা হচ্ছে অ্যাকসেপ্টর স্টেম 3 প্রাইম এন্ডে, এখানে এসে অ্যামিনো অ্যাসিড বাইন্ড করে। আর একটা হচ্ছে টিআইসি আর্ম। এই টিআইসি আর অ্যান্টিকোডন যেখানে কোডন বাইন্ড করে রিচ দ্য এমআরএনএ কোডন, মাঝের এই ছোট্ট আর্মটাকে বলছে ভ্যারিয়েবল আর্ম, রাইট? ভ্যারিয়েবল লুপ বা ভ্যারিয়েবল আর্ম। আর অ্যান্টিকোডনের পরের আর্মটাকে বলছে ডি আর্ম। এখানে দেখি আমরা প্রথমে অ্যাকসেপ্টর আর্মের কি কাজ, এখানে এসে হচ্ছে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড বাইন্ড করে। আর টিআইসি এখানে হচ্ছে রাইবোথাইমিন টি সাইসি, মানে কি হচ্ছে সিউডো টি ফর হচ্ছে রাইবোথাইমিন, সিউডো ইউরাসিল, আর হচ্ছে সাইটোসিন। এই বেসগুলো এখানে মেনলি থাকে, সেজন্য এই রূপ নামকরণ। আর এই টিআইসি আর অ্যান্টিকোডনের মাঝে হচ্ছে ভ্যারিয়েবল লুপ থাকে। এই ভ্যারিয়েবল লুপের উপর ডিপেন্ড করে কিন্তু টিআরএনএ কে আমরা দুটো ভাবে ক্লাসিফাই করব। একটা হচ্ছে ক্লাস 1 টিআরএনএ, যদি এই ভ্যারিয়েবল লুপে যদি 3 থেকে 5টা বেস থাকে, ভ্যারিয়েবল লুপের মধ্যে যদি 3টে থেকে 5টা বেস থাকে, তাকে আমরা বলবো ক্লাস 1 টিআরএনএ, রাইট? আর ভ্যারিয়েবল লুপের মধ্যে যদি 13 থেকে 21টা বেস থাকে, তাহলে আমরা তাকে বলবো ক্লাস 2 টিআরএনএ বা টাইপ 2 টিআরএনএ। বোঝা গেল? এই ভ্যারিয়েবল লুপের ওপর বেসের ওপর ডিপেন্ড করে টিআরএনএ কে আবার দুভাগে ডিভাইড আমরা করছি। এবার হচ্ছে অ্যান্টিকোডন। এই অঞ্চলে মোটামুটি 7খানা বেস থাকে, যার মধ্যে 3টে বেস অ্যান্টিকোডন রূপে কাজ করে, যারা এমআরএনএ এর নির্দিষ্ট কোডনকে রিড করে বা বাইন্ড করে। এবার হচ্ছে ডিআম বা ডিএইচইউ বলে, কারণ এর মধ্যে জাই হাইড্রো ইউরিডিন নামে কয়েকটি অস্বাভাবিক বেস থাকে। ব্যাস, এটা হচ্ছে টিআরএনএ এর 2D স্ট্রাকচার। এবার 3D স্ট্রাকচার হচ্ছে এল সেপেট। এল সেপের যে স্ট্রাকচারটা, কেন না এ 3 প্রাইম প্রান্তে
ও অ্যান্টিকোডন অঞ্চলটা দেখো 3' প্রান্ত আর অ্যান্টিকোডন পরস্পরের সমকোণে অবস্থান করে। একটা 3D বা এল শেপের স্ট্রাকচার আমরা এখানে কিন্তু দেখতে পাবো। একটা লাইন টানো, দেখো একটা পুরো এল শেপের স্ট্রাকচার তৈরি করেছে। ব্যাস এইটুকু জানলেই হবে। এবার আমরা সংক্ষেপে যেটা জেনে নেব সেটা হচ্ছে টিআরএনএ এর কাজ। ট্রান্সফার আরএনএ আগেই বললাম নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে বহন করে রাইবোজোমে নিয়ে আসে, আর ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড পৃথক পৃথক টিআরএনএ দ্বারা কিন্তু বাহিত হয়, এটা মনে রাখবে। আর এরপর আমরা খুব সংক্ষেপে যেটা জেনে নেব সেটা হচ্ছে প্রোক্যারিওটসের রাইবোসোম। প্রোক্যারিওটসের রাইবোসোম কি টাইপের? 70S টাইপের। 70S, তার দুটো সাব ইউনিট আছে, যার লার্জ সাব ইউনিটটাকে বলা হয় 50S আর স্মল সাব ইউনিটটাকে বলা হচ্ছে 30S। 50S এ আবার দুটো সাব ইউনিট নিয়ে গঠিত, 5S আর 23S। এই 23S এর মধ্যে কিন্তু পেপটাইডাল ট্রান্সফারেজ মানে হচ্ছে ক্যাটালাইটিক প্রপার্টি আছে, মানে পেপটাইড চেন তৈরি হওয়ার জন্য যে এনজাইমটা দরকার সেটা আছে 23S আরআরএন এর মধ্যে। আর 30S সাব ইউনিটে তিনখানা সাইট থাকে, এ সাইট, পি সাইট আর ই সাইট। এ সাইট কি বলছে? এন্ট্রি পয়েন্ট ফর নিউ চার্জ টিআরএনএ অ্যামিনো অ্যাসাইল এ সাইটে এসে নিউ চার্জ টিআরএনএ এসে বসে। পি হচ্ছে পি সাইট বা পেপটাইডাল সাইটের কাজ কি? টিআরএনএ কে ধরে রাখে আর ক্যারিং দ্য গ্রোয়িং পলিপেপটাইড চেন, যেটা পলিপেপটাইড চেনটা আস্তে আস্তে গ্রো করছে সেটাকে বহন করে। আর ই সাইট হচ্ছে এক্সিট সাইট, যখন কোনো পলিপেপটাইড চেন তৈরি হয়ে গেল তখন যে টিআরএনএটা এমটি বা ফাঁকা হয়ে গেল সেটা আস্তে আস্তে ই সাইটে এসে রাইবোসোম ত্যাগ করে চলে যায়। এই হচ্ছে খুব সিম্পল ওয়েতে আমি তোমাদের ট্রান্সলেশন শুরু হওয়ার আগে যে জিনিসগুলো জানা দরকার সেগুলো আমরা বললাম। ঠিক আছে, আজকে এই অবধিই থাকলো। আমি এর পরের ভিডিওতে ট্রান্সলেশনের যে আসল মেকানিজম সেটা আমি তোমাদের বলবো।